আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অনুশীলনী 11 একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়। আমরা ছোটবেলা থেকে একটা শব্দ, এই গড় কথাটা আমরা শুনে আসছি। গড় খুব সহজ, কিন্তু যখন অল্প সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করা তখন গড় কিন্তু খুবই সহজ, কিন্তু যখন অধিক সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করা হয় তখন কিন্তু গড় বের করতে বেশ আমাদের সমস্যায় পড়তে হয়। আজকে আমরা দেখব যে অধিক সংখ্যক সংখ্যা নিয়ে যখন আমরা গড় বের করি তখন সেটা কিভাবে বের করা হয়। ধরে নাও 50 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে। এই 50 নম্বরের পরীক্ষায় গণিতের 10 জন শিক্ষার্থীর নাম্বারগুলো আমরা এরকম যদি পাই, অর্থাৎ 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো হলো এরকম: 40, 41, 45, 35, 41, 34, 45, 41, 45 ও 30। এখানে আমরা নমুনা নাম্বার নিলাম। এখন এগুলোর যদি সাধারণ নিয়মে আমরা গড় বের করি তাহলে আমরা কি করব? আমরা দেখব যে কতগুলো উপাত্ত আছে, সেই উপাত্তগুলোর মানগুলোকে আমরা যোগ করব, তারপরে সেই যোগফলটাকে আমরা উপাত্তের সংখ্যা দিয়ে আমরা ভাগ দেব। কিন্তু এখানে একটা বিশেষ সূত্র ব্যবহার করা। সূত্রটা এরকম: গড় এক্স এর উপরে এরকম একটা দাগ দেওয়া হয়, এটাকে বলা এক্স বার। সূত্রটা হলো নিচের যা হলো এন। এই এন হচ্ছে যতগুলো উপাত্ত থাকবে সেই উপাত্তগুলোর সংখ্যা। যেমন এখানে 10টি উপাত্ত আছে, সেই 10টি উপাত্তের সংখ্যা হলো এন। এন এর মান হলো এখানে 10। আর আরেকটি কথা বলা হয় এক্স, আর নিচে একটা আই লেখা হয়। এক্স, এই আইটাকে বলা হয় এক্স সাব আই। এক্স সাব আই, তার অর্থ যে এক্স যদি 1 হয় তাহলে এটা, এক্স যদি 2 হয় তাহলে এটা, অর্থাৎ এক্স সাব 1 মানে এটা, এক্স সাব 2 হলে এটা, এইভাবে ধরা হয়। এবং যেহেতু আমরা যোগ করব তাহলে এই যোগের জন্য একটা যোগফলের একটা চিহ্ন আছে, এই চিহ্ন, এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে সমষ্টি চিহ্ন, অর্থাৎ এটাকে আমরা বলি সামেশনের চিহ্ন। আর যেহেতু আমরা এখানে শুরু করব 1 নম্বর উপাত্ত থেকে 10 নম্বর উপাত্ত পর্যন্ত, এই জন্য এখানে লেখা হয় নিচে আই হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1 2, এখানে ধরা হয়। আমরা এখানে 10টা হলে 10 লিখবো, কিন্তু এখানে আপাতত লিখে রাখলাম আমরা কে, অর্থাৎ এখানে কে এর মান, বা তুমি ইচ্ছা করলে এখানে কে এর পরিবর্তে তুমি এনও বলতে পারো এটা। অর্থাৎ আমাদের এখানে এই 10টি সংখ্যার আমরা যোগফল বের করবো, এই জন্য আমরা এখানে এন লিখলাম। আচ্ছা, পরবর্তীতে যখন আমরা যাব তখন আমরা কি করব? এই এন হচ্ছে কতগুলো উপাত্ত আছে। আগেই আমরা দেখলাম এখানে উপাত্ত হলো 10টি, অর্থাৎ এখানে উপাত্তের সংখ্যা হলো 10। তাহলে আমরা এই জন্য এখানে লিখলাম 10। তারপরে যোগ করব কাদেরকে? এদেরকে। তাহলে আমরা যোগ করব 40 যোগ 41 যোগ 45 যোগ 35 যোগ এই 41 যোগ 34 যোগ 45 যোগ 41 যোগ 45 যোগ 30। তাহলে আমাদের যোগফল আসবে 397। 397কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ফল আসবে, অর্থাৎ 397 ভাগ 10, অর্থাৎ এখানে আসবে 39.7। আর একটা কথা খেয়াল রাখবে, দশমিক বিন্দুর পর কিন্তু আমরা অনেকে ভুল করে এই সংখ্যাগুলো একত্রে উচ্চারণ করি। কখনো একত্রে উচ্চারণ করতে নাই। দশমিক বিন্দুর পর প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। এখানে 39.7 হচ্ছে আমাদের এই 10টি উপাত্তের গড়। এই যে আমরা গড়টা বের করলাম, এই পদ্ধতিটাকে আমরা কি বলতে পারি? এই পদ্ধতিটাকে আসলে বলা হয় সরাসরি পদ্ধতি। এখন আমরা কেন সরাসরি পদ্ধতিটা আগে বের করলাম? আমরা সরাসরি পদ্ধতিতে গড় বের করে আমরা চেক করব যে আমাদের আর যত উপায় আছে ওই উপায়ে গড় বের করলে ঠিক এই রেজাল্টটার সাথে, অর্থাৎ এই উত্তরের সাথে মিলে কিনা। এবার আমরা আরেকটা উপায়ে এই 10টি উপাত্তেরই আমরা গড় বের করব, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা সরাসরি পদ্ধতিতে আমরা গড় বের করে দেখলাম গড়টি ছিল কত, আমরা লিখে রাখি এখানে। আমাদের গড় ছিল 39.7, এটা ছিল আমাদের গড়, অর্থাৎ এক্স বার গড়। এবার আমরা অন্য একটা উপায়ে, অর্থাৎ যেই পদ্ধতিটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা ঠিক ওই 10টি উপাত্তেরই আমরা গড় বের করব। এই গড় বের করার নিয়ম হলো, প্রথম আমরা দেখব যে আমাদের এখানে কয়টি
উপাত্ত আছে, এখানে 10টি উপাত্ত আছে। তাহলে আমরা হেডিংটা লিখে নিই। হেডিংটা হলো উপাত্ত। উপাত্তগুলোকে আমরা কি বলতে পারি? এক্স সাব আই। তারপরে আমরা একটা সূত্র লিখি, এক্স সাব আই মাইনাস এ। আমি পরে বলতেছি এটা কি। এবার এখানে আমি লিখব ক্রমযোজিত যোগফল। ক্রমযোজিত বিয়োগফল। ক্রমযোজিত বিয়োগফল এগুলো একদম একেবারে তোমাদের কাছে নতুন, আমি একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবো। আমরা এই 10টি উপাত্ত থেকে আমরা প্রথম দেখব যে এই উপাত্তগুলো কেন্দ্রীয় প্রবণতা কোন দিকে। যেহেতু আমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আগেই ভালো জেনে গেছি, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, কেন্দ্রীয় প্রবণতা বের করার নিয়ম অনুযায়ী এখানে দেখা যায় কেন্দ্রীয় প্রবণতা 40 বা 45 এরকম একটা সংখ্যা হবে। কেন আমরা কেন্দ্রীয় প্রবণতাটা বের করব? কারণ কেন্দ্রীয় প্রবণতার উপর নির্ভর করে আমরা প্রথম একটা গড়, আনুমানিক একটা গড় ধরে নেব, সেটাকে বলা হয় অনুমিত গড়। ধরে নাও এখানে কেন্দ্রীয় প্রবণতা 40, তাহলে আমাদের আনুমানিক গড়, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা যদি 40 হয় তাহলে আনুমানিক গড় হবে কত? 40। সেই অনুমিত গড়কে ধরা হয় সাধারণত এ। এখন আবার ধরে লিখে রাখলাম এর মান হলো 40। এবার আমাদের কাজ হলো এই উপাত্তগুলোকে আমরা ধারাবাহিকভাবে এক পর লিখি। তাহলে এখানে প্রথম আছে 40, তারপরে 41, তারপরে 45, 35, তারপরে 41, তারপরে 34, তারপরে হলো 45, তারপরে 41, 45 এবং 30। এগুলো হলো আমাদের উপাত্তগুলো। এবার আমরা এই উপাত্তগুলো থেকে, অর্থাৎ এক্স সাব আই মানে উপাত্তগুলো থেকে এই যে অনুমিত গড় আগে আমরা ধরে রাখলাম 40, এই 40কে আমরা বাদ দিব। তাহলে আমাদের অনুমিত গড় হলো 40। এখানে আছে কত? 40। 40 থেকে 40 বিয়োগ করলে থাকে 0। এখানে কত? 41। আমাদের অনুমিত গড় হলো কত? 40। তাহলে এই 41 থেকে অনুমিত গড় 40 বাদ দিলে থাকে 1। এভাবে যদি আমরা বিয়োগ করতে থাকি তাহলে এখানে থাকবে কত? 5। এখানে গিয়ে আসবে কত? অর্থাৎ এই 35 থেকে এই অনুমিত গড় 40 বাদ দিলে থাকবে ঋণাত্মক 5। এখানে থাকবে 1, এখানে থাকবে ঋণাত্মক 6, এখানে থাকবে 5, এখানে থাকবে 1, এখানে থাকবে 5, এখানে থাকবে ঋণাত্মক 10। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এখানে একটা যোগফল পাবো। কিন্তু এইটা এইভাবে যোগ না করে এভাবে করা যায়। কিভাবে? এখানে ধরে নিলাম 0, এই 0 আর 1 যোগ করলে 1 হয়। তার অর্থ কি? এই দুইটার যোগফল 1। এখন এই তিনটার যোগফল কত হবে? এইটা, এটা, এটা। তাহলে আমরা এই তিনটার যোগফল এখানে লিখব। এইটা তিনটা বারবার এভাবে যোগ না করে কিন্তু একটা সংক্ষেপে করা যায় যোগটা, সেটা হলো 5 আর 1 6। এবার 6 আর এখানে হলো -5, অর্থাৎ ঋণাত্মক 5 যোগ করলে হয় 1। 1 আর 1 এখানে যোগ করলে হয় 2। 2 এর সাথে এই ঋণাত্মক 6 যদি আমরা যোগ করি তাহলে পাবো ঋণাত্মক 4। এই ঋণাত্মক 4 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো কত? 1। এই 1 এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 2। 2 এর সাথে 5 যোগ করলে পাবো কত? 7। 7 এর সাথে এই ঋণাত্মক 10 যদি আমরা যোগ করি তাহলে পাবো -3। এখানে ব্যাপারটা একটু গোলমেলে লেগে যেতে পারে তোমাদের কাছে, তোমরা ছোট মানুষ। আসলে এখানে এগুলো হচ্ছে বিয়োগফল। কার সাথে? এই উপাত্তগুলোর সাথে এই অনুমিত যে গড়টা আমরা ধরেছিলাম সেই গড়টার, অর্থাৎ থেকে অনুমিত গড় 40-এর সাথে এই যে উপাত্তগুলো তার পার্থক্যটা, অর্থাৎ পার্থক্যকে আমরা বিয়োগফল বলি। আর এইখানে আমরা কি করতেছি? এই যে বিয়োগফলগুলোকে আমরা যোগ করতেছি, আসলে এটা হলো ক্রমযোজিত বিয়োগফলের সমষ্টি। ক্রমযোজিত বিয়োগফলের সমষ্টি, এই কথাটা যদি লিখে দেই তাহলে তোমাদের কাছে বেশ স্পষ্ট হয়ে গেল। এবার আমরা তাহলে গড়টা বের করব কিভাবে? তাহলে আমাদের গড় বের করার সূত্রটা হলো, তাহলে এখানে আমাদের গড়, এই গড় কিন্তু আমাদের সরাসরি পদ্ধতিতে আমরা করেছিলাম, এটা আমরা যাচাই করার জন্য লিখে রাখছি। এটা এইভাবে স্টার চিহ্ন দিয়ে রাখি যে এটা পূর্বে ছিল এটা। আচ্ছা, এখন আমাদের অনুমিত গড় ছিল কত? 40। এখন আমরা এই যে এখানে যে সংক্ষিপ্ত পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যখন যোগফল বের করব তখন আমাদের আসবে অনুমিত গড়, অর্থাৎ কি এ যোগ এই সমষ্টিটা, এই যে ক্রমযোজিত বিয়োগফলগুলোর সমষ্টি। তাহলে এখানে কথাটা অনেক বড় হয়ে যায়, তারপরে লিখি আমি ক্রমযোজিত বিয়োগফলের সমষ্টি।
ভাগ 10, অর্থাৎ এই যোগফলটাকে আমরা 10 দিয়ে ভাগ দিব, কারণ এখানেও গড় ধরতে হবে, কারণ এইটা একটা গড়, এইটাও একটা গড়, দুইটা গড় মিলে কিন্তু একটা নতুন গড় তৈরি হবে। তাহলে এটা হলো অনুমিত গড় যোগ ক্রমযোজিত যে বিয়োগফলগুলো আছে, এই বিয়োগফলগুলো যে সমষ্টিটাকে আবার 10 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এটাও একটা গড়। তাহলে আমাদের মোট মানটা হবে কত? 40 যোগ ঋণাত্মক 3 ভাগ 10। তাহলে আমাদের এখানে আসবে 40, এই প্লাস আর এখানে ঋণাত্মক চিহ্ন, তাহলে হয় কত? প্লাসে মাইনাসে মাইনাস 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে হবে 0.3। আর 40 থেকে যদি আমরা 0.3 বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 39.7। তাহলে আমাদের সরাসরি পদ্ধতিতে যে গড়টা বের হয়, এই গড় আর সরাসরি পদ্ধতির গড় কিন্তু সমান। তাহলে এতক্ষণ আমরা দুই রকম, অর্থাৎ দুই উপায় আমরা গাণিতিক গড় বের করে দেখলাম, আমাদের সত্যতাও যাচাই করলাম। এবার আমরা বের করব প্রচুরক। এখানে প্রচুরক কোনটি? একদম সিম্পল সহজ কথা, প্রচুরক মানে কি? যেটা প্রচুর পরিমাণে থাকে। এখানে উপাত্তগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখব এখানে কোন উপাত্তটা, অর্থাৎ কোন উপাত্তের মানটা সবচেয়ে বেশি। খুঁজে দেখলে দেখা যাবে 41 আছে 1, 2, 3 বার, আর 45 আছে 1, 2, 3 বার। তার অর্থ এখানে 41ও 3 বার, 45ও 3 বার। তাহলে এখানে প্রচুরক 41ও আসবে, 45ও আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে এই উপাত্তগুলোর প্রচুরক হবে কত? 41ও প্রচুরক হবে, আবার 45ও প্রচুরক হবে। অর্থাৎ এইটা আমাদের প্রচুরক বের হয়ে গেল। এবার আমরা বের করব মধ্যক। সেখানেও ওই পূর্ববর্তী ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা যখন আমরা বের করি তখন আমরা বলেছি মধ্যক কোথায় থাকে? মধ্যক থাকে ঠিক মাঝখানে। তাহলে এই উপাত্তগুলোকে আমরা এবার সাজাবো, সাজিয়ে দেখব মাঝখানে কোন উপাত্তটি আছে। তাহলে এটা আমাদের মুছে ফেলতে হবে, এবং মনে রাখো প্রচুরক এখানে 41 থেকে 45। তাহলে আমরা যদি এই উপাত্তগুলো, তো এখন ছোট বড় সাজানো নাই, তো আমরা যদি এটাকে কিভাবে সাজাই? মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা কি পাবো? প্রথম সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 30। তারপরে সংখ্যাটি 30-এর পরে সংখ্যাটি কত? 34। তারপরে সংখ্যাটি 35। 35-এর পরে কত? 35-এর পরে আসলো 40। 40-এর পরে 41। 41 3 বার। 41-এর পরে কত সংখ্যা? 45। 45ও 3 বার। যেহেতু এখানে 10টা উপাত্ত আছে, যদি 10 যদি উপাত্ত সংখ্যা হয় তাহলে এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাঝখানের কোনো একটি উপাত্ত পাওয়া যায় না। এই ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এটা একটু উল্টিয়ে রেখে আমরা সূত্রটা লিখি। সূত্রটা ঠিক এই রকম। সূত্রটা হচ্ছে, এই মধ্যক নির্ণয় করার সূত্রটা হলো 2/10তম যোগ 2/10 যোগ 1তম, সেটা কি? উপাত্ত। যেহেতু এখানে আমরা দুটোকে আমরা যোগ করতেছি তাহলে এটা আবার 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের, তাহলে এটা হলো কততম পদ? 5ম পদ। যোগ এটা কত? 6ষ্ঠ। এটা হলো 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, 5 আর 1 6, তাহলে এখানে কত? 6ষ্ঠ। তাহলে 5ম যোগ 6ষ্ঠ কি? উপাত্ত ভাগ 2। অর্থাৎ উপাত্ত কথাটা 2 বার না লিখে আমরা ব্র্যাকেট দিয়ে একবার লিখেছি। তোমরা ইচ্ছা করলে লিখতে পারো 5ম উপাত্ত যোগ 6ষ্ঠ উপাত্ত। তাহলে এখানে 5ম উপাত্ত কত? তাহলে এখানে 5ম উপাত্ত কত? 1, 2, 3, 4, 5। তাহলে এটা। আর 6ষ্ঠ উপাত্ত কত? এটা। তাহলে 5ম উপাত্ত, অর্থাৎ এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5ম উপাত্ত এখানে হলো 41 যোগ 6ষ্ঠ উপাত্ত কত? 41। এখানে অন্য কোনো সংখ্যাও আসতে পারে। এখানে যেহেতু আমাদের সাজানোতে এই মানটা এইভাবে চলে আসলে কোনো অসুবিধা নেই। তাহলে 6ষ্ঠ উপাত্ত হলো এইটা, এটা হলো 5ম, আর এটা হলো 6ষ্ঠ। তাহলে 5ম উপাত্ত 41, 6ষ্ঠ উপাত্ত 41 ভাগ 2। 41 যোগ করে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে তোমার মধ্যক আসবে কত? 41। তাহলে আমাদের মধ্যকে বের হয়ে গেল। আমরা এতক্ষণ পর্যন্ত তাহলে কি করলাম? আমরা এতক্ষণ পর্যন্ত আমরা 3টা পদ্ধতিতে, একটা হলো গড়, একটা মধ্যক, একটা প্রচুরক, অর্থাৎ আমরা 3টা পদ্ধতির ব্যবহার করলাম। গড় বের করা, মধ্যক বের করা এবং প্রচুরক বের করা। আশা করি এই গড়, মধ্যক, প্রচুরক বের করার এইভাবে
একটা নিয়ম, অর্থাৎ যখন কোনো উপাত্ত অবিন্যস্ত থাকে, যখন কোনো উপাত্ত অবিন্যস্ত থাকবে তখন এইভাবে প্রচুরক বের করা যাবে, অর্থাৎ এইভাবে মধ্যকে বের করা যাবে, প্রচুরকে বের করা যাবে, গড়ও এইভাবে বের করা যাবে। আশা করি ক্লাসটি উপভোগ করতে পেরেছো। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিব আমরা, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম এবং কতটুকু আমরা মনে রাখতে পারলাম, কতটুকু শিখলাম, এটা যাচাই করার দরকার আছে। এই জন্য আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা কঠিন না, তোমাদের পাঠ্যপুস্তক থেকে দিচ্ছি। অনুশীলনী 11 এর 9 নং সমস্যা, 9 নম্বরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটার 9 নং সমস্যার উপাত্ত ব্যবহার করে কি কি করতে হবে। ক হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে। খ একসাথে দিই মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এই বাড়ি কাজটি করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের পরিচিত একটি প্ল্যাটফর্ম আছে, সেটা হলো কিশোর বাতায়ন। সেই কিশোর বাতায়নে লগ ইন করলে সেখানে এই ভিডিওটি দেয়া থাকবে। ভিডিওটি আবার দেখো, দেখে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে সেখানে প্রশ্ন করার সুযোগ আছে, সেখানে কুইজ থাকবে, কুইজগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের সমস্যার কথাগুলো সেখানে লিখো। সেখানে আমি এবং আমার মতো বেশ কয়েকজন গণিত শিক্ষক সেখানে থাকবে, আমরা আছি। সেই প্রশ্নগুলো দেখে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই পর্যন্তই, হয়তো বা অন্য একটি ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।